স্যার আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক। পঞ্চম বিসিএস উপলক্ষে আমরা একাধিক ক্লাস নিচ্ছি। এর মধ্যে গতকালকে বাংলা সাহিত্য ক্লাস নেওয়া হয়েছে এবং আজকে বাংলা ব্যাকরণের ক্লাস। আপনারা জানেন যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা ব্যাকরণে 15 নাম্বার থাকে। তো এই 15 নাম্বার আপনারা চাইলেই কিন্তু একটা ভালো স্কোর এখান থেকে করা সম্ভব। 15 নাম্বারের মধ্যে 12, 13 এমনকি 14, 15 পর্যন্ত স্কোর করা যায়। এবং এখানে আসলে আমরা যখন আমাদের এসএসসি বা এইচএসসি লেভেলে বাংলা ব্যাকরণ পড়েছিলাম, আমি বলবো মোটামুটি এসএসসি লেভেলে আমাদের যতটুকু নলেজ ছিল, এই জিনিসটাকে রিক্যাপ করা বা এই জিনিসটাকে ঝালাই করে নেওয়াটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো যে সিলেবাসের যে টপিকগুলো আছে, আপনারা পিএসসির ওয়েবসাইট থেকে সিলেবাসের টপিকগুলো পেয়ে যাবেন। তো এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে বিভিন্নভাবে প্রশ্ন আসে। যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের আজকে ক্লাসের পিডিএফটি পেতে চান, তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে একটু আপনাদের মেইল অ্যাড্রেসটি জানিয়ে দিবেন। আমরা ক্লাসের পিডিএফটা ক্লাসের পরপরই পাঠিয়ে দিই। আমরা শুরু করব ধ্বনি দিয়ে। ধ্বনির খুব বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব এবং তারপরে আমাদের টার্গেট থাকবে আমরা সন্ধি, সমাস, কারক, এগুলোর খুব বেসিক জিনিসগুলো নিয়ে কথা বলবো। কারণ মনে রাখতে হবে বাংলা ব্যাকরণে কিন্তু আমাদের মেমোরাইজ টাইপের কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য ইম্পর্টেন্ট, আর কিছু জিনিস হচ্ছে আমরা বারবার প্র্যাকটিস করতে হবে। তবে তো বাংলা ব্যাকরণটা খুব কঠিন না। এখান থেকে ভালো স্কোর করাটা আমার কাছে মনে হয় অসম্ভব কিছু না। আপনারা যারা একটু রেগুলার প্র্যাকটিস করবেন, আমাদের টপিকগুলো খেয়াল রাখবেন যে আমরা কোন টপিকগুলো ফোকাস করি, সেই টপিকগুলো যদি রেগুলার একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ভালো স্কোর করা সম্ভব। আমরা একটু ওয়েট করবো বাকিদের যুক্ত হওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। আমি আবার বলছি, যারা আমাদের আজকে ক্লাসের পিডিএফটি পেতে চান তারা একটু কষ্ট করে মেইল অ্যাড্রেসটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমরা দাগানো পিডিএফটা পাঠিয়ে দিব। এখানে পিডিএফ এ কিছু কিছু জিনিস আপনারা চেষ্টা করবেন একটু নোট দিতে। হয়তো আমি কিছু নেমোনিক্স বলতে পারি, কিছু সংক্ষিপ্ত তথ্য দিতে পারি যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আমি আবারও বলছি, বাংলা ব্যাকরণে আমরা যদি একটু চোখ কান খোলা রাখি এবং আমরা যদি একটু রেগুলার প্র্যাকটিস করি, আমাদের জন্য কিন্তু ভালো স্কোর করা অসম্ভব কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে ব্যাকরণ আমরা অনেক আগে পড়েছিলাম, আমাদের এই জিনিসগুলো রিক্যাপ করতে একটু সময় লাগে। আবার দেখা যায় ব্যাকরণের কিছু পেঁচানো জিনিস আছে যেগুলা আপনি যদি রেগুলার একটু প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু মনে থাকবে না। এই যে সমাস, সন্ধি, প্রকৃতি প্রত্যয়, কারক বিভক্তি, এগুলা দিয়ে কিন্তু সবসময় কম বেশি আমাদের একটু ঝামেলা হয়, কনফিউশন হয়। আমি চেষ্টা করব কনফিউশন ছাড়া আপনাদেরকে বেসিক জিনিসগুলা যতটুকু সম্ভব বুঝিয়ে বলার। যদিও একটা ক্লাসে পুরা বাংলা ব্যাকরণটা কভার করা কঠিন, কিন্তু যেহেতু সাজেশন বেস ক্লাস, আমাদের টার্গেট হবে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে আপনাদেরকে বলে দেয়া এবং সেই সাথে যে জিনিসগুলা বারবার পরীক্ষায় আসে সেগুলো আপনাদেরকে একটু ধরিয়ে দেয়া। আদ্রিসা, ওহি, নিশাত, তাসনিম কবির কাব্য কমেন্ট করেছেন।
আপনারা অবশ্যই মেইলের মাধ্যমে আমাদের আজকে ক্লাসের পিডিএফটি পেয়ে যাবেন। স্পেশালি নোট যে পিডিএফটা আছে সেই অংশটা আমি মেইলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবো আপনাদের। আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করে দিতে পারি। প্রথমে আমরা ধ্বনি বা বর্ণ নিয়ে আমরা সংক্ষেপে কিছু কথা বলবো। এখান থেকে প্রত্যেক বছরই এক বা একাধিক প্রশ্ন আসে ধ্বনি বা বর্ণ এই কনসেপ্ট থেকে বা এই টপিকে। আমরা জানি বাংলা ভাষায় স্বরবর্ণ আছে 11টি, তাই না? স্বরবর্ণ আছে 11টি, এটা আমরা সবাই জানি। তারপর আমি একটু লিখে দিচ্ছি 11টি। হ্যাঁ, স্বরেও স্বরেয়া, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, রি, এ ওই, ও ও। আচ্ছা, এর মধ্যে মৌলিক স্বরবর্ণ কতগুলো আছে আপনারা কি কেউ বলতে পারবেন? মৌলিক স্বরবর্ণ কতগুলো আছে? মৌলিক মৌলিক স্বরবর্ণ কিন্তু আছে 6টা। আমি কিছু ফ্রি আলোচনা করছি যেখান থেকে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি আবারও বলছি, আমাদের আজকে ক্লাসে পিডিএফটি পেতে চাইলে, দাগানো পিডিএফ পেতে চাইলে মেইল অ্যাড্রেসটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে মৌলিক স্বরবর্ণ 6টা। এই 6টা কোনগুলো? এটা হচ্ছে স্বরেও সরি স্বরেও স্বরেয়া, হ্রস্বই, হ্রস্বৌ, এ ও। এই 6টা হচ্ছে আমার মৌলিক স্বরবর্ণ, মানে যেটা লেখার জন্য আমার অন্য কোনো স্বরবর্ণের প্রয়োজন পড়ছে না। ঠিক আছে? আপনি যদি দীর্ঘই লিখতে চান সেখানে কিন্তু আপনার হ্রস্বের একটা প্রভাব দীর্ঘইতে চলে আসছে। দীর্ঘ লিখতে চাইলে হ্রস্বের একটা প্রভাব চলে আসছে, তাই না? সো মৌলিক স্বরবর্ণ কয়টা জিজ্ঞেস করলে মনে রাখতে হবে 6টা। অন্যদিকে মৌলিক স্বরধ্বনি আছে 7টি। মৌলিক স্বরধ্বনি, খেয়াল করবেন, এগুলো আপনারা সম্ভব হইলে একটু লিখে নেন, নিজেরাই একটু লিখে নেন। মৌলিক স্বরবর্ণ আছে কয়টা বললাম? 6টা। আর মৌলিক স্বরধ্বনি আছে কয়টা? 7টা। এই মৌলিক স্বরবর্ণগুলোর সাথে আরেকটা এ, হ্যাঁ, তাহলে স্বরেও স্বরা, রস্যই, রস্যু, এ ও, আরেকটা হচ্ছে এ। এই যে এ, এটা কিন্তু একটা ধ্বনি, এটা একটা মৌলিক স্বরধ্বনি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু কোনো বর্ণ না, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এগুলো সম্ভব হলে একটু লিখে নেন। যৌগিক স্বরবর্ণ আছে 2টা। যৌগিক স্বরবর্ণ, এগুলো গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে। যৌগিক স্বরবর্ণ কয়টা আছে? 2টা। যৌগিক স্বরবর্ণ মানে কি? এই বর্ণ লিখতে অন্য বর্ণের সাহায্য লাগবে। সেগুলা কোনগুলা? ওই এবং ও। এই 2টা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। মনে রাখতে হবে যৌগিক স্বরবর্ণ আছে 2টা, কিন্তু যৌগিক স্বরধ্বনি, এগুলা, এই তথ্যগুলোর বেশিরভাগ হচ্ছে নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ থেকে নেয়া। যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি আছে কিন্তু 25টা। যেমন আই, এই, এগুলো স্বরধ্বনি কিন্তু বর্ণ না। যেমন আই, এই, এগুলো। হ্যাঁ, তাহলে যৌগিক স্বরধ্বনি আছে কয়টা? 25টা। এগুলো আমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা জানি যে স্বরবর্ণ স্বাধীনভাবে ব্যবহৃত হলে তাকে বলা হয় প্রাথমিক বা পূর্ণ রূপ, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংক্ষিপ্ত স্বর বা কার। সংক্ষিপ্ত স্বর বা কার বলা হয়। ঠিক আছে, মনে রাখতে হবে ও ছাড়া সকল স্বরবর্ণের কার রয়েছে, যেমন আকার, ইকার। ও এর কোনো কার নেই, এই জন্য ওকে বলা হয় নীলিন বর্ণ। তাহলে নীলিন বর্ণ বলা হয় কাকে? নীলিন বর্ণ, ওকে বলা হয় নীলিন বর্ণ। তাহলে নীলিন বর্ণ বলা হয় কাকে? ওকে, কারণ ও এর কোনো কার নেই। কার মোট কয়টা আছে কে বলতে পারবে?
কার মোট কয়টি? বাংলা বর্ণমালায় কার মোট কয়টি আছে? দেখি আপনারা একটু উত্তর দেন তো। কারো যদি জানা থাকে আমাদের কমেন্ট বক্সে একটু জানাতে পারেন, বাংলা বর্ণমালায় কার কয়টি রয়েছে? আচ্ছা, আমার মনে হয় যে আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন। বাংলা বর্ণমালায় কার রয়েছে হচ্ছে 10টি। ঠিক আছে, ও ছাড়া, স্বরেও ছাড়া বাকি সবার কার রয়েছে। কার মানে কি? সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, স্বরবর্ণ তো আমরা মোটামুটি জানলাম, এখন আমরা একটু ব্যঞ্জন বর্ণ সম্পর্কে আমরা একটু জানি। ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা মোটামুটি জানি যে 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে এদেরকে আবার ডক্টর মুফরাদ্দিব বলেছেন 10টি। হ্যাঁ, রাইট, 10টি। আমাদের কার রয়েছে মোট 10টি। এটা আমরা আমাদের যাতে মনে রাখতে পারি, আমরা এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, বাংলা বর্ণমালায় বিভিন্ন ব্যঞ্জন বর্ণগুলোকে বিভিন্ন বর্গীয় ধ্বনিতে বা বর্গীয় বর্ণ হিসেবে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কোন কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এটার উপর নির্ভর করে ব্যঞ্জন বর্ণগুলোকে ভাগ করা হয়েছে। ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, আমরা এটা একটু দেখে নেই, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। একাধিক প্রশ্ন কিন্তু আপনারা এই জায়গা থেকে পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা আছে। যেমন কণ্ঠস্পর্শীয় ধ্বনি, কণ্ঠস্পর্শ ধ্বনি বা জিহ্বামূলীয় স্পর্শ ধ্বনি। দেখেন, কণ্ঠ স্পর্শ ধ্বনি, কণ্ঠ, কণ্ঠ মানে কি? যে গলার ভেতরে ক, খ, গ, ঘ। কণ্ঠ স্পর্শ ধ্বনি বা জিহ্বামূলীয় স্পর্শ ধ্বনি। হ্যাঁ, এগুলা কি কি আছে? ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, ঙ। আচ্ছা, এর মধ্যে একটু খেয়াল রাখবেন, প্রথম যে দুইটা ধ্বনি ক এবং খ, এগুলো হচ্ছে অঘোষ। গ এবং ঘ, এগুলো হচ্ছে ঘোষ। তাহলে প্রথম দুইটা হচ্ছে অঘোষ, গ এবং ঘ হচ্ছে ঘোষ। ঘোষ মানে কি? অঘোষ মানে হচ্ছে এটা বলার সময় স্বরতন্ত্র এত বেশি অনুরণিত হয় না, যেমন ক, খ। আর গ, ঘ বলার সময় স্বরতন্ত্র বেশি কাঁপে, মানে ভারী শব্দগুলো, বর্ণগুলো ভারী। আর নাসিক্য হচ্ছে উ। নাসিক্য মানে হচ্ছে নাকের সাহায্য লাগে এগুলো উচ্চারণ করতে হবে, তাহলে নাসিক্য। ঠিক আছে, এখন চলে আসি আমরা তালব্য ধ্বনি গুণগুলো আছে, দেখেন ভালো করে খেয়াল করেন। আচ্ছা, এগুলার মধ্যে আবার ভাগ আছে। ক হচ্ছে অল্প প্রাণ, ক এবং গ অল্প প্রাণ। ক এবং গ হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ মানে কি? এখান থেকে এগুলা উচ্চারণ করার সময় অল্প বাতাস নিঃসরিত হয়। খ এবং ঘ, এগুলো উচ্চারণ করার সময় কি বেশি বাতাস বেরোচ্ছে? খ, ঘ, তাহলে এগুলো হচ্ছে মহাপ্রাণ। আর সবশেষে আছে নাসিক্য উ। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি তালব্য স্পর্শধ্বনি বা অগ্র তালুজাত, এগুলো হচ্ছে চ বর্গীয়। তালব্য বা অগ্র তালুজাত, হ্যাঁ, এরা হচ্ছে কি চ বর্গীয়। তাহলে চ, ছ, বর্গীয় জ, ঝ, চ, ছ, বর্গীয় জ, ঝ, আর হচ্ছে ইয়। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে সেম।
এরপরে হচ্ছে মূর্ধন্য ধ্বনি যেগুলো আছে, মূর্ধন্য বা ট বর্গীয়, মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়, এটা হচ্ছে ট বর্গীয়। ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ঠিক আছে। তারপর হচ্ছে দন্ত বা অগ্রদন্তমূলীয়, এটাও আমরা জানি ত থ দ ধ দন্ত ন, এগুলা কিন্তু সব সিরিয়ালি লেখা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, ঠিক আছে। সবশেষে হচ্ছে ওষ্ঠ, যেটা ওষ্ঠ বা প বর্গীয়, যেটা হ্যাঁ, প বর্গীয় ধ্বনিগুলো আমাদের ওষ্ঠ ধ্বনি কেন বলা হয়, কারণ এগুলা উচ্চারণ করতে জাস্ট ঠোঁটের সাহায্য লাগে, প প ব ঘ এবং সবশেষে হচ্ছে ম, ঠিক আছে। তাহলে এগুলো আমরা মোটামুটি সিরিয়ালি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন ধরেন নিচের কোন ধ্বনিটি বা কোন বর্ণটি দন্তীয় বা অগ্রদন্তমূলীয় নয়, এরকম করে কিন্তু প্রশ্ন আসতে পারে, বা নিচের কোনটি কণ্ঠ স্পর্শ ধ্বনি, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যদি সিরিয়ালি এদেরকে বলি 1 2 3 4, তাহলে মনে রাখতে হবে ওঘোষ প্রথম দুইটাই হচ্ছে ওঘোষ, এটা একটু মনে রাখবো না। ওঘোষ হচ্ছে 12, ঘোষ হচ্ছে 34, মানে প্রথম দুইটা অঘোষ, পরের দুইটা হচ্ছে ঘোষ। আর অল্প প্রাণ হচ্ছে বেজোর গুলো, মানে সিরিয়ালি যেগুলো বেজোর, হ্যাঁ। তাহলে অল্প প্রাণ কোনটা 13, আর মহাপ্রাণ হচ্ছে 24, মহাপ্রাণ কোনগুলো 24, মানে জোর যেগুলো 2 নাম্বার এবং 4 নাম্বার। তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি এটা শিখার চেষ্টা করলাম। আমাদেরকে আরো কয়েকটা জিনিস একটু মনে রাখলে ভালো হয়, কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য, আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলছি যেগুলো পরীক্ষায় আসার মতো। আচ্ছা, আপনারা একটু বলেন তো স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি কয়টা আছে? স্পর্শ ব্যঞ্জন তাহলে কয়টা আমরা পাইলাম এতক্ষণ পর্যন্ত? এগুলা পরীক্ষায় এসেছে, হ্যাঁ। স্পর্শ ব্যঞ্জন ধ্বনি কয়টি? দেখি আপনারা একটু উত্তর দেন। স্পর্শ ব্যঞ্জন ধ্বনি কয়টি? একটা মিনিট, আমি আবার যুক্ত হচ্ছি, আপনারা একটু উত্তরটা দেন। স্পর্শ ব্যঞ্জন ধ্বনি কয়টি আপনাদের জানাবো। তাহলে স্পর্শ ব্যঞ্জন ধ্বনি অনেকে উত্তর দিয়েছেন 25টি, হ্যাঁ। স্পর্শ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কয়টা? 25টি। এটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ। সেই সাথে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, যেটা থেকে আপনাদের পরীক্ষায় পরবর্তীতে প্রশ্ন আসতে পারে, এবং এই তথ্যগুলো আমাদেরকে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নাসিক্য ধ্বনি কয়টা? নাসিক্য ধ্বনি আছে 5টা। কয়টা? 5টা। এগুলো তো আমরা জানি, নাসিক্য ধ্বনি আছে 5টা। কোনগুলা? উ, ইয়, মূর্ধন্য, দন্ত ন, ম। আচ্ছা, অন্তস্থ ধ্বনি, অন্তস্থ ধ্বনি কোনগুলো? অন্তস্থ ধ্বনি কোনগুলা? যেগুলা একটু ভেতর থেকে আসে। এটা হচ্ছে র ব অন্তস্থ জ ল। মনে রাখবেন একটা সূত্র, অন্তে রবে জল,
অন্তে রবে জল, জলটা হচ্ছে অন্তস্থ জ আর ল। তাহলে এই চারটা র, ব, দুঃখিত, র, ব, অন্তস্থ জ এবং ল, এই চারটা হচ্ছে অন্তস্থ ধ্বনি। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, নাসিক্য ধ্বনি 5টা, অন্তস্থ ধ্বনি আমরা এই 4টা রব। আচ্ছা, তারণজাত ধ্বনি কয়টা আছে? তারণজাত ধ্বনি কোনগুলো? তারণজাত ধ্বনি, তারণজাত ধ্বনি হচ্ছে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। ঠিক আছে, ডয় শূন্য এবং ঢয় শূন্য র, এই দুটো হচ্ছে তারণজাত ধ্বনি। আরেকটা ধ্বনি আছে শীষ ধ্বনি বা উষ্ণ ধ্বনি। শীষ ধ্বনি বা উষ্ণ ধ্বনি। উষ্ণ ধ্বনি কোনগুলো? শশা সহ, শশা সহ, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ। দেখেন, তাহলে এগুলা কিন্তু একটু এক্সেপশনাল ইনফরমেশন, বাট এগুলো আমাদের জেনে রাখতে ভালো। তাহলে শীর্ষধ্বনি, শীষ ধ্বনি বা উষ্ণধ্বনি কোনগুলা? তালব্যস্য, মূর্ধস্য, দন্তস্য এবং হ। এগুলা হচ্ছে। আরো দুইটা সূত্র মনে রাখবেন। একটা মনে রাখবেন, কম্পনজাত ধ্বনি হচ্ছে র এবং পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। তাহলে কম্পনজাত ধ্বনি, কম্পনজাত ধ্বনি কোনটা? র। আর পার্শ্বিক ধ্বনি কোনটা? ল। একটা সূত্র বলে দিচ্ছি, মনে রাখতে পারেন। সূত্রটা হচ্ছে কর পাল, কর পাল, এটা একটা সূত্র। কর পাল, কর পাল, হ্যাঁ। ক দিয়ে হচ্ছে কম্পনজাত হচ্ছে র, আর পাল দিয়ে হচ্ছে পার্শ্বিক, এটা হচ্ছে ল। তাহলে কম্পনজাত হচ্ছে র এবং পার্শ্বিক হচ্ছে ল, এটা আমরা একটু মনে রাখতে পারি। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ বা অনুনাসিক বর্ণ তিনটা। পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ বা অনুশ্রয়ী অনুনাসিক বর্ণ বা প্রতীক হচ্ছে অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই তিনটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ বা অনুনাসিক বর্ণ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন হচ্ছে ব্যঞ্জন বর্ণের ফলা। ব্যঞ্জন বর্ণের ফলা কয়টা? 6টা। ব্যঞ্জন বর্ণের ফলা কয়টা? বর্ণের ফলা, ফলা কয়টা আছে? 6টা। এখন এই 6টা মনে রাখার জন্য আমার একটা সূত্র ছিল, ব্যঞ্জন বর্ণের ফলাগুলো। হ্যাঁ, স্বরবর্ণের ছিল কার আর ব্যঞ্জন বর্ণের ফলা। ফলা কি মনে রাখবেন এইভাবে, মনে রবে জল, মনে রবে জল। তাহলে কি কি আছে? ম ফলা আছে, ন দিয়ে হচ্ছে দন্তন ন আছে, মূর্ধন্য ন আছে, র দিয়ে হচ্ছে র, ব দিয়ে হচ্ছে ব, অন্তস্থ জ এবং ল। এই 6টা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ফলা। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন বেশ কিছু তথ্য জানলাম। আরো কিছু আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বা আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা, এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনটা আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলে দিব। এর আগে আমি আপনাদেরকে আরো আরেকটা তথ্য একটু দিয়ে দিচ্ছি, যেটা থেকে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে পূর্ণ মাত্রার স্বরবর্ণ কয়টা আছে? আপনারা কি কেউ বলতে পারবেন পূর্ণ মাত্রার স্বরবর্ণ কয়টা আছে? পূর্ণ মাত্রার স্বরবর্ণ মানে পুরা মাত্রাটা স্বরবর্ণ জুড়ে থাকবে।
পূর্ণমাত্রার স্বরবর্ণ আছে 6টি। এই স্বরবর্ণগুলো কি আমরা জানি? স্বরেয়, স্বরেয়া, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ। এগুলা হচ্ছে এই 6টা লিখতে আমার পূর্ণমাত্রা লাগে। তাহলে পূর্ণমাত্রা স্বরবর্ণ 6টা। অর্ধমাত্রা স্বরবর্ণ আছে একটা। অর্ধমাত্রা, অর্ধমাত্রা স্বরবর্ণ শুধু একটাই আছে, এটা হচ্ছে রি। একটি, এটা হচ্ছে রি। রি লিখতে আমার অর্ধেক মাত্রা লাগে। এই যে এখানে অল্প একটু মাত্রা দিলেই আমি রিটা লিখতে পারি। তারপরে হচ্ছে মাত্রাহীন স্বরবর্ণ, মানে যেগুলা লিখতে আমার কোনো মাত্রা লাগবে না। মাত্রাহীন স্বরবর্ণ আছে কয়টা? 4টা। মেহরিন জাহিন লিখেছেন 6টা। হ্যাঁ, পূর্ণমাত্রা স্বরবর্ণ 6টা, আর মাত্রাহীন স্বরবর্ণ কয়টা? 4টা। এই 4টা স্বরবর্ণ কোনগুলা? এ, ওই, ও, ও। এগুলা লিখতে আমাদের কোনো মাত্রা লাগে না, তাহলে এগুলা হচ্ছে মাত্রাহীন। এখন ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও সেম রুল আছে। দেখেন, ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ, পূর্ণমাত্রার ব্যঞ্জন, পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 26টা। আমি সবগুলোর নাম লিখছি না, যার সংখ্যাটা মনে রাখি, 26টা আছে। অন্যদিকে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ আছে 7টা। অর্ধমাত্রা মানে কি? লিখতে অল্প মাত্রা লাগে বা অর্ধেক মাত্রা লাগে। আমি এগুলা লিখে দিচ্ছি। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 7টা। এই 7টা কোনগুলো? এগুলো মনে রাখার জন্য একটা সূত্র আছে। এগুলা হচ্ছে, সূত্রটা হচ্ছে গণেশ, পদ, হক। লিখে দিচ্ছি অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ, এটা একটু লিখে রাখেন। হ্যাঁ, এগুলা কিন্তু পরীক্ষায় আসে যে অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি। পিএসসি এটা পরীক্ষায় এসেছিল। গণেশ, পদ, ধক, ধ এবং খ। তাহলে গ মূর্ধন্য ন তালব্য স, ঠিক আছে। প অর্ধমাত্রা, হ্যাঁ। থ অর্ধমাত্রা, ধ, সরি ধটা লিখা হয় না, এই যে অর্ধমাত্রা, ধ লেখার সাথে একটু মাত্রা দিতে হবে, এবং খ। এগুলা সব হচ্ছে অর্ধমাত্রা। এই যে এখানে অল্প একটু মাত্রা, এইটাই হচ্ছে অর্ধমাত্রা। আচ্ছা, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? কেউ বলতে পারবেন মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে মোট 6টি। মাত্রাহীন কোনগুলো? ওই যে উ, ইয়, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এরা হচ্ছে মাত্রাহীন। হ্যাঁ, এগুলা লিখতে কোনো মাত্রা লাগে না। আচ্ছা, তাহলে দেখেন, আমরা চলো একটু হিসাব করতে বসি। হিসাব করতে কেন বসবো? কারণ আমাদের কিন্তু প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, দেখেন, তাহলে বাংলা বর্ণমালায় মোট পূর্ণমাত্রার মোট বর্ণ কতগুলো? পূর্ণমাত্রা, তাহলে পূর্ণমাত্রার স্বরবর্ণ এবং ব্যঞ্জন মিলে হচ্ছে মোট, তাই না? তাহলে পূর্ণমাত্রার স্বরবর্ণ আছে 6টা প্লাস ব্যঞ্জন আছে 26টা, সমান 32। অর্ধ, অর্ধমাত্রার স্বরবর্ণ আছে মাত্র একটা, যেটা হচ্ছে রি। ব্যঞ্জন আছে কয়টা? 7টা। মোট কয়টা? 8টা। এবং মাত্রাহীন, মাত্রাহীন স্বরবর্ণ আছে 4টা, ব্যঞ্জন বর্ণ আছে 6টা। মোট কয়টা? এভাবে মোট 50টা বর্ণ আমরা পেয়ে গেছি। তাহলে যদি বলা হয় বাংলা বর্ণমালায় মোট, মোট যদি বলা হয় মোট, মানে স্বরবর্ণ ব্যঞ্জন স্পেসিফিক ভাবে না, মোট পূর্ণমাত্রা হচ্ছে 32টি, অর্ধমাত্রা 8টি এবং মাত্রাহীন হচ্ছে 10। ঠিক আছে, এইটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা লিখে রাখেন, কারণ এটা কিন্তু পরীক্ষায় এসেছে, ভবিষ্যতেও আসতে পারে। এটা মনে রাখাটা একটু কঠিন আছে। এখন আমরা চলে আসি
খুব সংক্ষেপে আমরা ধ্বনির পরিবর্তন একটু জানি, সংক্ষেপে, কারণ এখানে চাইলে অনেক কিছু পড়ানো যায়, বাট আমরা একটু ইম্পর্টেন্ট উদাহরণগুলো মনে রাখার চেষ্টা করি। ধ্বনি পরিবর্তন মানে কি, আমরা যখন কথা বলতে যাই, হ্যাঁ, একটা আছে শুদ্ধ বাংলা বা প্রমিত বাংলা, এটা কি আমরা সবসময় বলতে পারি? সবসময় কিন্তু বলতে পারি না। বিভিন্ন জায়গায় আমাদের উচ্চারণের পার্থক্য দেখা যায়, তাই না? যেগুলো থেকে আমাদের ডায়ালেক্ট বা উপভাষাগুলো আসে, হ্যাঁ, আঞ্চলিক ভাষা যেগুলো। স্বরাগম, আচ্ছা, স্বরাগম আছে 3 ধরনের। স্বরাগম হচ্ছে স্বরধ্বনির আগমন। স্বরাগম কি? স্বরধ্বনির আগমন। আগম মানে কি আগমন না? তাহলে কিসের আগমন? স্বরধ্বনির আগমন। এখন মানে এই স্বরাগম আমার 3 ধরনের আছে। একটা হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি স্বরাগম, আদি স্বরাগমটা কি? আদি স্বরাগম মানে হচ্ছে যখন একটা স্বরধ্বনি কোনো একটা শব্দের আগে চলে আসবে, সেটা হচ্ছে আদি স্বরাগম। যেমন স্কুল, স্কুল এটা আমি বলতে না পেরে আমি বলছি স্কুল। স্কুলটাকে আমি কি বলছি? স্কুল। তাহলে দেখেন একটা স্বরধ্বনি ই, এটা আগে চলে আসলো, তাহলে এটা হচ্ছে আদি স্বরাগম। যেমন স্ত্রীর বদলে স্ত্রী। আচ্ছা, চলে আসি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে রাখবেন, মধ্য স্বরাগমটা বেশি ইম্পর্টেন্ট। মধ্য স্বরাগমের আরো 2টা নাম আছে, একটা হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভুক। তাহলে মধ্য স্বরাগম, মধ্য স্বরাগমের আর নাম কি আছে? বিপ্রকর্ষ বা স্বরভুক্তি। আমি জানি না আপনাদের পড়তে বোরিং লাগছে কিনা, আসলে এগুলো একটু বোরিং জিনিস, বাট আমাদেরকে পড়তে হবে, যেহেতু পরীক্ষায় এগুলা থেকে প্রশ্ন আসতে পারে বা আসে। স্বরভুক্তি, মধ্য স্বরাগম মানে কি? মাঝখানে চলে আসবে। এগুলা উদাহরণগুলা যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, বারবার দেখেন, তাহলে হয়ে যাবে। যেমন রত্ন, রত্ন আমি রত্ন উচ্চারণ করতে পারছি না, আমি বললাম রতন। মাঝখানে একটা ও আসলো না, এখানে এখানে একটা ও আসছে না, তাহলে মধ্য স্বরাগম। আবার ধরেন প্রীতি, প্রীতিকে আমি বললাম প্রীতি, প্রীতি থেকে প্রীতি, এগুলা হচ্ছে মধ্য স্বরাগম। আচ্ছা, তারপর হচ্ছে অন্তঃস্বরাগম, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। অন্তঃস্বরাগম এটা কি একদম শেষের দিকে বা ভেতরে যখন স্বর চলে আসবে, যেমন হচ্ছে সত্যকে আমি বলছি সত্যি, বেঞ্চকে আমি বলছি বেঞ্চি, তাই না? আসলে উচ্চারণটা হবে বেঞ্চ, কিন্তু আমি কি বলছি? বেঞ্চি। তাহলে এটা হচ্ছে অন্তঃস্বরাগম। আমি একটা রস্বীকার শেষের দিকে অ্যাড করে দিলাম, দুঃখিত। আমি একটা রস্বীকার শেষের দিকে অ্যাড করে দিলাম, রস্বীকার, তাহলে এটা হচ্ছে অন্তঃস্বরাগম। আচ্ছা, একই রকম ভাবে আরো কিছু ধ্বনি পরিবর্তন আছে, আমি সবগুলা বলতে চাচ্ছি না, এর মধ্যে একটা দুইটা একটু বলি। যেমন হচ্ছে স্বরসঙ্গতি। হুম, স্বরসঙ্গতি, হ্যাঁ, স্বরসঙ্গতির সাথে আমরা সমীভবনটা পড়তে পারি। জাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি, সময় কম, দ্রুত আমি বলছি। স্বরসঙ্গতি এটা হচ্ছে স্বরধ্বনির ক্ষেত্রে আমরা বলি স্বরসঙ্গতি। একই জিনিস ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে বলা হয় সমীভবন। তার ক্ষেত্রে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে। আচ্ছা, এখন এটা আবার 3 ধরনের আছে। স্বরসঙ্গতি মানে একটা স্বরের সাথে আরেকটা স্বর পরিবর্তিত হয়ে যাওয়া, হ্যাঁ। প্রথমে হচ্ছে প্রগত। প্রগত মানে হচ্ছে পরের, প্রথম ধ্বনির কারণে পরের ধ্বনি পরিবর্তন। যেমন হচ্ছে মূলা থেকে মূলো, মূলা থেকে কি? মূলো। তুলা থেকে তুলো, তাহলে মূলার মুয়ের জন্য পরেরটা লো হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন চলে আসি পরাগত। পরাগত কি? পরের ধ্বনির জন্য যদি পূর্বের ধ্বনির পরিবর্তন ঘটে। যেমন ধরেন দেশি, মানে পরের ধ্বনিটা স্থির, পূর্বের ধ্বনি পরিবর্তিত হয়ে গেল। দেশিকে আমি বললাম দিশি, তাহলে দেখেন সিটা একই আছে, দেটা হয়ে গেছে দি।
এরপর আরেকটা আছে, এটা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য, অন্যান্য মানে হচ্ছে দুইটাই পরিবর্তিত হবে। যেমন মোজা, শব্দটা ছিল মোজা, দুইটাই চেঞ্জ হয়ে গেল মুজো, তাই না? আমি জানি না আসলে কেউ মোজাকে মুজো বলে কিনা, কিন্তু বলতে পারে হয়তো। মোজা, মোজা হয়ে গেল মুজো। তাহলে মোর চেঞ্জ হলো, যাও চেঞ্জ হলো। আচ্ছা, সমীভবনের ক্ষেত্রে সেম। প্রগত, প্রগত মানে হচ্ছে প্রথমটা স্থির থাকবে, পরেরটা পরিবর্তিত হবে। যেমন ধরেন চক্র, কটা স্থির, রটা চেঞ্জ হয়ে চক্রটা হয়ে গেল চক্র। ঠিক আছে। পরাগতর মধ্যে আছে তৎ জন্য, হয়ে গেল তজ্জন্য, মানে ধ্বনিটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, অন্যান্য হচ্ছে সত্য থেকে সচ্চ হলো। সত্য ছিল আগে, এটা হচ্ছে সত্য। আচ্ছা, এরপরে খুব গুরুত্বপূর্ণ আরেকটা আমি একটু বলি, এটা হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলোপ। সম্প্রকর্ষ বা স্বরলোপ মানে দ্রুত উচ্চারণের জন্য যখন স্বরধ্বনির লোপ পায়। দেখেন, জানালা, হ্যাঁ, জানালা থেকে হলো কি জানলা, জানালা, আটা বাদ দিয়ে জানলা হলো, কি হলো জানলা। একইভাবে বসতি থেকে হইলো বস্তি, বসতি থেকে হইলো বস্তি। হ্যাঁ, তাহলে জানালা থেকে জানলা, এই যে এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে জানালা থেকে জানলা হলো, এটা আসলে কি ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে, তার নামটা কি হবে? সম্প্রকর্ষ বা স্বরলোপ। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটা দুইটা আমি যেগুলা বেশি ইম্পর্টেন্ট সেগুলা বলি। যেমন অপনিহিত, অপনিহিতিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রশ্ন এসেছে পরীক্ষায়। অপনিহিতি এবং অভিশ্রুতি। অপনিহিতিটা হচ্ছে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হলে। যেমন ধরেন আজি থেকে, দেখেন আমি উদাহরণ দিয়ে দিয়ে বলছি, উদাহরণগুলা মনে রাখবেন এবং নামগুলা একটু খেয়াল রাখবেন। দেখেন অপনিহিতি, অভিশ্রুতি, অপনিহিতি থেকে প্রশ্ন কিন্তু এসেছে পরীক্ষায়। হ্যাঁ, সো অপনিহিতিটা ইম্পর্টেন্ট। তাহলে আজি থেকে আইজ, একইভাবে মারি থেকে মাইর। আমি আপনাদেরকে উদাহরণ মানে পরবর্তীতে জিজ্ঞেস করব, দেখি আপনাদের কতটুকু মনে আছে। অভিশ্রুতি, হুম, অভিশ্রুতিটা হচ্ছে সাধু থেকে চলিয়ার চলিত, চলিতের ব্যাপার। হ্যাঁ, যেমন শুনিয়া থেকে হয়ে গেল শুনে, শুনিয়া থেকে শুনে, এটা হচ্ছে অভিশ্রুতি। তাহলে সাধু থেকে চলিত হইলে অভিশ্রুতি, আর পরের ইকার যদি আগে উচ্চারণ হয়ে যায় সেটা হচ্ছে অপনিহিত। আচ্ছা, বিষমী ভবন এবং ব্যঞ্জন চ্যুতি। বিষমী ভবন এবং ব্যঞ্জন চ্যুতি। বিষমী ভবন হচ্ছে দুইটা স্বরবর্ণ যখন একটার প্রভাবে আরেকটা পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে বিষমী ভবনের একটা উদাহরণ আমি দিচ্ছি। বিষমী ভবন, ভালো করে খেয়াল করবে। বিষমী ভবনের ক্ষেত্রে কি হচ্ছে? লাল, এটার উচ্চারণ হলো নাল, একটা ল চেঞ্জ হয়ে ন হয়ে গেল, এটা হচ্ছে বিষমী ভবন। আর ব্যঞ্জন চ্যুতি হচ্ছে একটা ব্যঞ্জন চলে যাবে, ব্যঞ্জন চ্যুতি, একটা ব্যঞ্জন হারায় যাবে। যেমন বড় দিদিকে আমি বলছি বড়দি, বড় দিদি, একটা দি বাদ দিয়ে দিচ্ছি, আমি বলছি বড়দি বা বড় দি। এখন চলে আসি ব্যঞ্জন বিকৃতি এবং ধ্বনি বিপর্যয়। একটা করে উদাহরণ দেই, আমার মনে হয় আপনাদের খেয়াল থাকবে। ব্যঞ্জন বিকৃতি, হ্যাঁ, ব্যঞ্জন বিকৃতি যখন একটা ব্যঞ্জনের পরিবর্তন করে আমি আরেকটা ব্যঞ্জন দিচ্ছি। যেমন ধরেন কপাট, কপাটকে আমি বলছি কি, সরি, কপাট থেকে হয়ে গেল কবাট, উচ্চারণ করতে না পারার কারণে আমি কপাটকে বললাম কবাট। এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আর ধ্বনি বিপর্যয়, একটা ব্যঞ্জনের পরিবর্তে আরেকটা ব্যঞ্জন আমি বলে দিলাম। যেমন
পিশাচ ছিল আসল উচ্চারণ, আমি বললাম কি পিচাস। তাহলে একটা জায়গায় একটা বললাম, যেমন রিক্সার জায়গায় রিস্কা, রিক্সা হচ্ছে আসল উচ্চারণ, আমি বললাম রিস্কা। তাহলে এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটু একটু উদাহরণ দেই, দেখি আপনারা কয়টা পারেন। আমি আপনাদেরকে 4টা লিখে দিচ্ছি, এর মধ্যে কোনটা কিসের উদাহরণ এটা আপনারা একটু বলবেন। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দেখি, প্রীতি থেকে প্রীতি, এটা কিসের উদাহরণ? তাদের কতটুকু মনে আছে? প্রীতি থেকে প্রীতি, এটা কিসের উদাহরণ? আরেকটা আমি দেখি, জানালা থেকে জানলা, এটা কিসের উদাহরণ? আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা একটু চিন্তা করে এটা অ্যান্সার দেন। আচ্ছা, তাহলে প্রীতি থেকে প্রীতি, এটা হচ্ছে মধ্য স্বরাগত বা বিপ্রকর্ষ। হ্যাঁ, জানলা থেকে জানলা, জানালা থেকে জানলা, এটা হচ্ছে স্বরলোপ। স্বরলোপ। হ্যাঁ, আচ্ছা, আরো একটা দুইটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। মাই থেকে মাই, এটা কিসের উদাহরণ হবে? মারি থেকে মাই। আরেকটা হচ্ছে শরীর থেকে শরীর। মাই থেকে মাইর হচ্ছে কিসের উদাহরণ হবে? অপনিহিতি, তাই না? অপনিহিতি। আর শরীর থেকে শরীর, এটা হচ্ছে বিষমী ভবন। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ধ্বনির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা পড়লাম, এবং এখান থেকে আমরা আশা করি একাধিক প্রশ্ন আমরা কমন পাবো। এখানে আমাদের যে পিডিএফ দেয়া আছে, সেই পিডিএফ এ কিন্তু মোটামুটি এই তথ্যগুলো ডিটেলস দেয়া আছে, তো ওইখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। আর আমি আজকে যে নোটটা করেছি সেই নোটটা আমি আপনাদেরকে দিয়ে দিই। মৌলিক ধ্বনির উচ্চারণগুলা, এখানে উচ্চারণের প্রশ্নটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, আমি যা যা বলেছি সবগুলো কিন্তু এখানে ভেতরে দেয়া আছে, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এখানে আরো উদাহরণ দেয়া আছে, যেমন দেখেন স্বরসঙ্গতির অনেকগুলো উদাহরণ এখানে দেয়া আছে। হ্যাঁ, এখানে আমাদেরকে এই উদাহরণগুলো করতে হবে। দেখেন, আমি আপনাদেরকে যেগুলো বলেছিলাম,
এই যে বর্ণের ডিটেলসটা এখানে ভেতরে দেয়া আছে। হ্যাঁ, আরো কিছু যেমন অন্তর্হতি, ব্যঞ্জনচ্যুতি, এগুলা এখানে দেয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নিবেন। এই যে মাত্রা সংক্রান্ত তথ্যগুলো আমি আপনাদেরকে আলাদাভাবে বলে দিয়েছি, এখানে দেয়া আছে। আচ্ছা, এখন আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। দেখেন, শব্দের ক্ষেত্রে উদাহরণগুলো অসম্ভব গুরুত্বপূর্ণ হচ্ছে। শব্দের ক্ষেত্রে উদাহরণ, হ্যাঁ, বিভিন্ন ভাষার যে শব্দগুলো আছে, আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ বলেন, দেশি বলেন, হ্যাঁ, বিদেশি বলেন, তারপরে আরো কিছু আছে, যেমন হচ্ছে রূঢ়ি শব্দ, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূ শব্দ, এগুলা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। অর্থাৎ শব্দের উদাহরণ থেকে একটা প্রশ্ন কিন্তু আপনি পাবেন। আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস, আসলে এখানে এত ভেতরে ডিটেলস বলা সম্ভব না, আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস একটু বলে দিচ্ছি। যেমন হচ্ছে কিছু জাস্ট সংক্ষেপে মনে রাখার জন্য কিছু টেকনিক আছে, দু একটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সব হয়তো এত ডিটেলস এই মুহূর্তে বলা সম্ভব না। মনে রাখতে হবে আমাদেরকে, আমরা চেষ্টা করব উদাহরণগুলো, শব্দের ক্ষেত্রে উদাহরণগুলো যতটুকু সম্ভব শিখে ফেলার। হ্যাঁ, আচ্ছা, পর্তুগিজ শব্দ মনে রাখার জন্য আমি একটা সূত্র বলে দিচ্ছি। পর্তুগিজ শব্দ, চলেন আমরা একবার এইটা একটু প্র্যাকটিস করি। পর্তুগিজ শব্দ মনে রাখার টেকনিক, হ্যাঁ, গির্জার পাদ্রী, দেখেন অনেকগুলো শব্দ আমরা পেয়ে যাব। গির্জার পাদ্রী কামরার আলমারির চাবি খুলে, এটা একটু লিখে রাখতে পারেন, কামরার আলমারির চাবি খুলে। একটু আমরা একটু কল্পনা করি, হ্যাঁ, একজন গির্জার পাদ্রী কামরার, হ্যাঁ, আলমারির চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস, আটা, আচার, কাবাব, পাউরুটি, আনারস, আটা, আচার, কাবাব নিলেন এবং কেরানিকে দিয়ে, কেরানিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা আলপিন ফিতা নিয়ে ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন। সাবান মার্কা তোয়ালে বসলেন। দেখেন এখানে আমরা অনেকগুলো শব্দ একসাথে পেয়ে যাচ্ছি। যদি আপনি মনে রাখতে পারেন তাহলে অনেকগুলা শব্দ এখান থেকে মোটামুটি আপনি মনে রাখতে পারবেন। তাহলে দেখেন কি কি পাচ্ছি আমরা। দেখেন পর্তুগিজ শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট। গির্জা, পাদ্রি, কামরা, আলমারি, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আটা, আচার, কাবাব। কেরানি, ইস্পাত, বাসন, আলকাতরা, আলপিন, ফিতা, সাবান,
মার্কা, তোয়ালে, এগুলা সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। তাহলে দেখেন আমরা এই সূত্র দিয়ে অনেকগুলা মনে রাখছি। এখানে সাথে আরেকটা মনে রাখবেন গুদামের, কামরার আগে গুদামের, হ্যাঁ গুদামেরটাও, গুদাম শব্দটাও কিন্তু পর্তুগিজ শব্দ। তাহলে আমরা এখানে কমন শব্দগুলো মনে রাখার চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা আপনি একটু মনে রাখতে পারেন, যেটা আমাদের মনে রাখতে অনেক সময় কষ্ট হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তুর্কি শব্দ। আপনারা চাইলে একটু মনে রাখতে পারেন একটু নেমোনিক দিয়ে। তুর্কি শব্দ সবগুলা মনে রাখার দরকার নাই, যেগুলা কঠিন লাগবে সেগুলা। তুর্কি শব্দের মধ্যে কমন কিছু শব্দ আছে। আমি এটা মনে রাখার জন্য একটা সূত্র রেখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে সুলতান দারোগার বাবা, সুলতান দারোগার বাবা আলখেল্লা পরে বেগম রহিমা খাতুন ও চাকরকে নিয়ে শিকারে গেলেন। বেগম রহিমা খাতুন, এগুলা কিন্তু রেগুলার একটু প্র্যাকটিস করতে হবে, না হলে আমাদের মনে থাকবে না। চাকরকে নিয়ে শিকারে গেলেন। আচ্ছা, তার গুলিতে, সরি, তার বন্দুকের গুলিতে বাবুর্চি এবং কুলির লাশ পড়লে শিকারে গিয়ে ভুল করে বাবুর্চি আর কুলিকে মেরে ফেলছে। বাবুর্চি এবং কুলির লাশ পড়লে সাজা ভোগ শেষে শেষে মুচলেকা দিয়ে জনগণের বারুদ নেভালেন। হ্যাঁ, জনগণের বারুদ নেভালেন। তাহলে দেখেন তুর্কি শব্দ কিন্তু অনেক আছে। হ্যাঁ, এর মধ্যে দারোগা, বাবা, আলখেল্লা, বেগম, খাতুন, হ্যাঁ, তারপরে চাকর, বন্দুক, বাবুর্চি, কুলি, এগুলা কিন্তু লাশ, হ্যাঁ, মুচলেকা, বারুদ, এগুলা কিন্তু তুর্কি শব্দ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার মনে হয় বাকিগুলা আমাদের আর খুব বেশি প্রয়োজন নাই। এই দুইটা আমি, আমার কাছে একটু কঠিন মনে হচ্ছিল, এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। সো সবাই একটু চেষ্টা করবেন এই শব্দগুলো একটু রেগুলার প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, প্র্যাকটিস করলেই পারবেন। প্র্যাকটিস করলে আপনার কিন্তু মনের মধ্যে একটা ইনসাইট তৈরি হবে, আপনি শব্দ দেখেই বুঝতে পারবেন যে কোনটা কোন ভাষার শব্দ। এছাড়া আরো অনেকগুলো আছে, এগুলো আমরা আসলে সবগুলো নিয়ে এই মুহূর্তে আর আলোচনা করতে চাচ্ছি না। যেগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো মনে রাখতে কঠিন হয় সেগুলো বল দিন। দেখেন, এছাড়া প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা টাইপের যে শব্দ আছে, যৌগিক শব্দ, ধ্রুয়ী শব্দ, যোগরূঢ় শব্দ, এগুলা থেকেও কিন্তু পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে। তো শব্দের ক্ষেত্রে উদাহরণগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন চলে আসি আমরা পদ। আমরা জানি বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতুকে পদ বলে। পদ মোট হচ্ছে 5 প্রকার। যদি বলা হয় পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। আর মোট হচ্ছে 5 প্রকার, কারণ শব্দের মধ্যে আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। এগুলার উদাহরণ লাগবে। এর মধ্যে দেখেন, আমি তো ডিটেলসে যাচ্ছি না, এই যে বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তন, এই টপিকটা অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। উপসর্গ এবং অনুসর্গ কোনগুলো
একদম খাঁটি বাংলা উপসর্গ এবং হচ্ছে কোনগুলো তৎসম উপসর্গ, এগুলো আমাদেরকে জানতে হবে। খাঁটি বাংলা উপসর্গ বা বাংলা উপসর্গ আছে 21টা এবং তৎসম উপসর্গ আছে 20টা। আচ্ছা, এছাড়া কিছু বিদেশি উপসর্গ রয়েছে, এগুলা এখানে যা দেয়া আছে আমার মনে হয় আপাতত আমরা এতটুকুই পড়ব। লিঙ্গ এবং বচন এগুলা থেকে আগে প্রশ্ন আসতো, এখন কম আসে, এগুলো আমরা মূলত রিডিং করব। আচ্ছা, প্রত্যয় আমার কাছে মনে হয় বাংলা ব্যাকরণের সবচেয়ে ঝামেলার টপিক গুলোর মধ্যে একটা হচ্ছে প্রত্যয়। হ্যাঁ, এর মধ্যে প্রত্যয় আমরা জানি কৃত প্রত্যয় আছে এবং তদ্ধিত প্রত্যয় আছে। হ্যাঁ, ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে, আর অন্যান্য শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এখানে বেশ কিছু উদাহরণ আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দাগিয়ে দিচ্ছি এবং এগুলা পরীক্ষাতে আসার মতো। হ্যাঁ, যেগুলো আছে সেগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু করে দাগিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে প্রত্যয় আমি বলবো, এখানে যেগুলো আছে এর বাইরে খুব বেশি পড়ার দরকার নেই। হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই, যেগুলো আপনাদের কাছে কঠিন লাগে সেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, অন্তত কোনটা তদ্ধিত প্রত্যয়, কোনটা তদ্ধিত প্রত্যয় এবং হচ্ছে কোনটা ক্রিয়া প্রত্যয় বা কৃত প্রত্যয়, এইটুক মানে কনসেপ্ট থাকলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসি বাক্য। আমি খুব ডিটেলসে আসলে যাচ্ছি না, পড়াতে গেলে অনেক কিছু পড়ানো যায়, বাট সংক্ষেপে আমি বলছি। দেখেন, বাক্যের ক্ষেত্রে এই যে বিভিন্ন সরল, জটিল এবং যৌগিক বাক্যের মধ্যে যে রূপান্তর গুলো বা পরিবর্তন গুলো, এগুলো আমরা একটু খেয়াল করব। দেখেন, আমরা একটু খেয়াল করি, খুব সহজ, কঠিন কিছু না। টাকা দিলেই মুক্তি পাবে, এটা হচ্ছে সরল বাক্য। হ্যাঁ, কারণ এখানে বাক্যের অংশ একটাই আছে। হুম, একাধিক অপ্রধান বাক্যের বা খণ্ড বাক্যের সম্পর্কযুক্ত হওয়াকে বলা হচ্ছে জটিল বাক্য। দেখেন, জটিল বাক্যে সাধারণত একটা শর্ত থাকে, এরকম যদি, তাহলে, এই টাইপের। হ্যাঁ, দেখেন, যদি টাকা দাও তাহলে তুমি মুক্তি পাবে, এটা হচ্ছে জটিল বাক্য। মানে একটা কন্ডিশন থাকে যে যদি টাকা দাও তাহলে তুমি মুক্তি। যদিও তিনি বিদ্বান তবুও তার অহংকার নেই, এটাও জটিল বাক্য। আবার যৌগিক বাক্য খেয়াল করুন, এখানে একটা কনজাংশন বা অব্যয় থাকে, যেমন ধরেন টাকা দিয়েছো সুতরাং তুমি মুক্তি পাবে, তিনি বিদ্বান বটে কিন্তু তার অহংকার নেই, এরকম সুতরাং কিন্তু এই ধরনের শব্দ থাকলে সেগুলো হবে যৌগিক বাক্য। উদাহরণগুলো আপনারা পড়ে ফেললে হয়ে যাবে। আচ্ছা, এখানে বেশ কিছু এক কথায় প্রকাশ দেয়া আছে, এই এক কথায় প্রকাশগুলো আমি এখানে দাগিয়ে দিচ্ছি, আলাদাভাবে দাগিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা পিডিএফ এ পেয়ে যাবেন। এখানে আসলে খুব বেশি বলার কিছু নাই। চলে আসি আমরা সন্ধি। সন্ধির মধ্যে সন্ধি বিচ্ছেদ গুলা আমাদের এখানে খুব বেশি দেয়া নাই, এই পিডিএফ এ যেগুলা দেয়া আছে সেগুলো আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশগুলো এই পিডিএফ এ দেওয়ার চেষ্টা করেছি। আপাতত আপনারা এগুলাই পড়ার চেষ্টা করেন। তবে আমি একটু বলে দিই, নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ যে সন্ধিগুলো আছে এই সন্ধিগুলা একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিপাতনের সিদ্ধ কোনগুলো, এগুলো আপনাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, নিপাতনে সিদ্ধ সন্ধি দুই ধরনের আছে, একটা হচ্ছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। অল্প করে বলে দিই, নিপাতনে সিদ্ধ এগুলা সবই মনে রাখার চেষ্টা করবো, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। স্যাররা নিপাতনে সিদ্ধ এই জিনিসগুলো পছন্দ করে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। হ্যাঁ, আমি একটা সূত্র লিখে দিচ্ছি বা একটা লাইন লিখে দিচ্ছি, যেটা আশা করি ওইখান থেকে আপনারা মনে রাখতে পারেন। স্বৈর রাজা স্বৈর। হ্যাঁ, স্বৈর রাজা গবেদব
দুই মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধোধন গবেশ্বর শুদ্ধোধনকে নিয়ে সকালবেলা মার্তণ্ড দেখবেন বলে, মার্তণ্ড মানে সূর্য, হ্যাঁ, মার্তণ্ড দেখবেন বলে গবাক্ষর দিকে তাকালেন। দিকে তাকালেন, কিসের দিকে? গবাক্ষ। তাহলে দেখেন এখানে স্বৈর, মন্ত্রী, গবেশ্বর, শুদ্ধোধন, মার্তণ্ড, গবাক্ষ, এগুলো সব কিন্তু নিপাতনে সিদ্ধ ষড়সন্ধি। হুম, অন্যদিকে দেখলেন, দুঃখিত, অন্যদিকে দেখলেন সারঙ্গ হাতে, সারঙ্গ এটাও কিন্তু একটা, সারঙ্গ হাতে এক পৌর, পৌরকুলটা নারী। তাহলে দেখেন এখানে পৌরকুলটা, তার সীমন্ত এলোমেলো। অন্যদিকে, অপর দিকে, সরি, অন্যদিকে বলেছি, অপর দিকে অক্ষয়িনী সহ তার সেনাপতি ও অন্যান্য মন্ত্রী লড়াই করতে আসছেন। অক্ষয়িনী সহ সেনাপতি ও অন্যান্য মন্ত্রী লড়াই করতে আসছেন। তাহলে অন্যান্য অক্ষয়িনী, তাহলে দেখেন আমরা কি পাচ্ছি? স্বৈর, মন্ত্রী, গবেশ্বর, শুদ্ধোধন, মার্তণ্ড, গবাক্ষ, সারঙ্গ, পৌর, কুলটা, সীমন্ত, অক্ষয়িনী, অন্যান্য। তাহলে এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ষড়সন্ধি। হ্যাঁ, হ্যাঁ, সরি, তো সীমান্ত এলোমেলো। আচ্ছা, এরকম ভাবে আপনি আরো কয়েকটা আছে, বাট আমাদের এখান থেকে মোটামুটি কমন গুলা আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, ব্যঞ্জন, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার উপায় আমার কাছে মনে হয় আরো সহজ। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এটা মনে রাখা আরো সহজ। বনস্পতি ও বৃহস্পতি দুই ভাই, বনস্পতি ও বৃহস্পতি কারা? দুই ভাই, হ্যাঁ, বনস্পতি, বৃহস্পতি। আচ্ছা, পরস্পর, তারা পরস্পর তস্কর, তারা দেখেন পরস্পর তস্কর, পরস্পর তস্কর, তাদের বয়স যথাক্রমে একাদশ ও ষোড়শ। তাদের বয়স, একজন হচ্ছে একাদশ, আরেকজন হচ্ছে ষোড়শ। একাদশ, ষোড়শ, তাহলে একাদশ একটা ব্যঞ্জন সন্ধি নিপাতনে সিদ্ধ, ষোড়শ ব্যঞ্জন সন্ধি। তারা গোষ্পদ চুরি করতো, গোষ্পদ চুরি করতো। হ্যাঁ, তারা কি করতো? গোষ্পদ চুরি করতো। এই দুই ভাই, বনস্পতি এবং বৃহস্পতি। একদিন তাদেরকে দেখে, মানে তাদেরকে চুরি করতে দেখে, তাদেরকে দেখে মনীষা
মনীষা একটা মেয়ে, সে দেখে ফেললো যে তার চুরি করতে গেছে। মনীষা আশ্চর্যান্বিত হয়ে পতঞ্জলিকে বলল। আশ্চর্যান্বিত হয়ে মনীষা কি হলো? আশ্চর্যান্বিত। তাহলে আশ্চর্যান্বিত একটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আশ্চর্যান্বিত হয়ে পতঞ্জলিকে বলল। কাকে বলল? পতঞ্জলি, দুঃখিত। তাহলে পতঞ্জলিও একটা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। পতঞ্জলিকে বলল। তাহলে আমার মনে হয় এতটুকু আমরা জাস্ট সন্ধির ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ সন্ধি আমাদের জন্য অসম্ভব অসম্ভব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমাস। সমাসের ক্ষেত্রে আমি জাস্ট কিছু ক্লু আপনাদেরকে হালকা করে একটু বলে দিই। হ্যাঁ, সমাসটা জাস্ট অল্প একটু বলে দিব। হ্যাঁ, সমাসের ক্ষেত্রে এই দেখেন, এখানে সমাস নির্ণয়ের ক্ষেত্রে কিছু টেকনিক দেয়া আছে। সবগুলা টেকনিক আপনারা একটু পড়বেন। আমি আপনাদেরকে সমাসের খুব বেসিক কিছু কথা বলে দিচ্ছি। হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে। হ্যাঁ, আমরা খুব কমন আমরা জানি। হ্যাঁ, একটা কমন একটা সমাস, সিংহ চিহ্নিত আসন। এটা কি? সিংহাসন। ঠিক আছে, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করবেন। সিংহ হচ্ছে এখানে পূর্বপদ, আসন হচ্ছে পরপদ। পরপদ হচ্ছে আসন। হ্যাঁ, আচ্ছা। আর এই সিংহাসন হচ্ছে সমস্ত পদ। আর এই যে সিংহ চিহ্নিত আসন, এই যে পুরাটা, এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে সিংহ চিহ্নিত আসন, এই পুরাটা হচ্ছে ব্যাস বাক্য। সিংহ হচ্ছে পূর্বপদ, আসন হচ্ছে পরপদ, সিংহাসন হচ্ছে সমস্ত পদ। ঠিক আছে, আশা করি আপনাদের মনে থাকবে। এর মধ্যে একটু ক্লু আমি বলে দিচ্ছি। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পূর্বপদ বা পরপদ, যেহেতু বহুব্রীহি মানে সে অনেক বড় লোক কাইন্ড অফ, সে পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থ প্রকাশ না করে অন্য অর্থ প্রকাশ করে। তাহলে পূর্বপদও না, পূর্ব না, পর না, তাহলে অন্য অর্থ প্রকাশ করে বহুব্রীহি। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস, যেমন মা ও বাবা। আচ্ছা, বহুব্রীহি সমাসের একটা উদাহরণ হচ্ছে যেমন 10 আনন যা। এখানে 10ও বোঝাচ্ছে না, আননও বোঝাচ্ছে না, বরং দশাননকে বোঝাচ্ছে। আচ্ছা, দ্বন্দ্ব সমাস মা ও বাবা, তাহলে পূর্বপদ পরপদ দুইটাকেই প্রাধান্য দিচ্ছে। অব্যয়ী, অব্যয়ী সমাজে অটা যেহেতু সবার আগে আসে, তাহলে এটা হচ্ছে পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে। আচ্ছা, এর বাইরে বাকি যেগুলো আছে দ্বিগু, দ্বিগু সমাস বলেন, কর্মধারয় বলেন, তৎপুরুষ বলেন, সবগুলা হচ্ছে পরপদকে প্রাধান্য দিচ্ছে। পরপদ, এটা কিন্তু ব্যাস বাক্য যখন আপনারা লিখবেন তখন আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বহুব্রীহির ক্ষেত্রে পূর্ব পর কোনোটাই না অন্য একটা অর্থ প্রকাশ করছে। দ্বন্দ্বের ক্ষেত্রে পূর্ব পর দুইটাকেই বলতেছে। অব্যয়ভাবের ক্ষেত্রে পূর্বপদ প্রাধান্য দিচ্ছে, আর দ্বিগু কর্মধারা তৎপুরুষের ক্ষেত্রে পরপদকে প্রাধান্য দিচ্ছে। আচ্ছা, তাহলে আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যাস বাক্য সহ সমাস এটা আপনি একটু পড়ে রাখবেন।
এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশগুলো পিডিএফ দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখেন এখানে কয়েকটা বিভ্রাট চাঁদ মুখ, আমার মনে হয় এটা আপনারা রূপক হিসেবে ধরতে পারেন। চাঁদ, রূপ, মুখ এক এক জায়গায় এক এক রকম আছে। আমার মনে হয় সবার আগে যেটা দেয়া আছে এটাই আপনারা ধরেন, ঠিক আছে? যেমন মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়। গোফ খেজুরে, গোফে খেজুর পরে থাকলেও খায়, সরি, গোফে খেজুর পরে থাকলেও খায় না যে, হ্যাঁ, মধ্যপদ্মবী। গোফে খেজুর যা, বেদিকরণ মানে দুইটা দেয়া আছে, আপনারা একটু খেয়াল রাখবেন। এটা আমরা বলার মানে এইভাবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি দুইটা অপশনই থাকে তাহলে প্রথম অপশনটা আপনি প্রেফার করবেন, আর যদি যে কোনো একটা দেয়া থাকে সেটাকে আপনারা প্রেফার করতে পারেন। নিত্য সমাসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি, আমি, সে, 91, এই ধরনের সমাসগুলো হচ্ছে নিত্য সমাস। আচ্ছা, বাগধারার কিছু অর্থ দেয়া আছে, এগুলো আপনারা ইম্পর্টেন্ট গুলো এখানে দেয়া আছে। এখানে যা দেয়া আছে আসলে এখান থেকে আর কমানোর খুব বেশি সুযোগ নাই। আচ্ছা, কারক ও বিভক্তি, এটা আমি খুব সংক্ষেপে, কারকটা কিভাবে চিনবেন আমি একটু সংক্ষেপে আপনাদেরকে একটু বলি। হ্যাঁ, কারণ কারকটা নিয়ে আমাদের অনেক ক্ষেত্রে সমস্যা হয়। কারকটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। কারক, হ্যাঁ, বিভক্তি তো কাইন্ড অফ একটু মুখস্থ, বাট কারকটা একটু বোঝার ব্যাপার আছে। ধরেন আমরা তো জানি যে কারক মোটামুটি 6 ধরনের আছে। হ্যাঁ, কর্মকারক, কর্তৃকারক, করণকারক, তারপরে সম্প্রদান, অপাদান, অধিকরণ কারক। হ্যাঁ, এর মধ্যে দেখেন যদি কোনো একটা কারক নিজে কাজ করে, খুব ভালোভাবে মনে রাখবেন, যে নিজে কাজ করে, নিজে কাজ করে সেটা হচ্ছে কর্তৃকারক। যে নিজে কাজ করে সেটা হচ্ছে কর্তৃকারক। হ্যাঁ, যদি সে নিজে কাজ না করে তাহলে সে কর্মকারক হতে পারে। তখন আমি যদি প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি যদি যেটা উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। ধরেন আমি বই পড়ি, আমি বই পড়ি, ভালোভাবে খেয়াল করবেন। এইখানে আমি, বই পড়ছে কে? আমি, তাহলে আমি হচ্ছে কর্তৃকারক, কারণ যে কাজ করবে সে হচ্ছে কর্তৃকারক। কি পড়ি? বই পড়ি, তাহলে সে হচ্ছে কর্মকারক। আচ্ছা, আবার ধরেন ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো। আচ্ছা, এখানে ডাক্তারটা কি কারক হবে বলতে পারবেন কেউ? ডাক্তারটা কি কারক হবে? আচ্ছা, এখানে ডাক্তার হবে, দেখেন ডাক্তার ডাকো, ডাক্তার কি নিজে নিজেকে ডাকবে? না, ডাক্তার তো নিজে নিজেকে ডাকতে পারবে না। তো এখানে ডাক্তার কোনো কাজ করছে না, তাহলে কাকে ডাকো? কাকে ডাকো, তাহলে সেটা হচ্ছে কর্মকারক হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমি যখন উত্তর পাচ্ছি তখন কর্মকারক। ঠিক আছে, করণ কারক, করণটা একটু বোঝার চেষ্টা করি। করণ কারক মানে হচ্ছে কি দিয়ে, কিসের সাহায্যে বা কি দিয়ে কাজ করলে, কি উপায়ে বা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে করণ কারক। যেমন আমি কলমে লিখি, ভালো করে খেয়াল করবেন, আমি কলমে লিখি। হ্যাঁ, এখানে এই কলমেটা হচ্ছে করণ কারক। আবার খুব ভালো করে খেয়াল করবেন, ছেলেরা ফুটবল খেলে,
এবং ছেলেরা ক্রিকেট খেলে, এই দুইটার মধ্যে একটু ঝামেলা আছে। ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। দেখেন, মেহেরিন জাইন বলেছেন কর্ম, হ্যাঁ রাইট। ছেলেরা ফুটবল খেলে, এখানে এই ফুটবল কিন্তু খেলার নাম, আবার সেই সাথে ফুটবল কিন্তু খেলার উপকরণ। ঠিক আছে, তাহলে এটা হবে করণ কারক। কেন? কারণ ফুটবল কিন্তু খেলার উপকরণ। আবার ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেট খেলার উপকরণ কি? ক্রিকেট না, ক্রিকেট খেলার উপকরণ হচ্ছে ব্যাট বল। এখানে ক্রিকেট হবে কর্মকারক। তাহলে যে খেলার ক্ষেত্রে খেলার নাম এবং উপকরণ একই, সেই খেলাটা হচ্ছে করণ কারক। আর যে খেলার ক্ষেত্রে নাম এবং উপকরণ আলাদা, সেটা হচ্ছে কর্মকারক। যেমন যদি আমি বলি যে ছেলেরা বল খেলে, কি খেলছে? বল খেলছে। এই যে বল খেলা এবং উপকরণটাও বল, তাহলে সেটা হচ্ছে করণ কারক। উপকরণটা এখানে বল। আর ক্রিকেট খেলার ক্ষেত্রে এটা উপকরণটা আলাদা। হ্যাঁ, ক্রিকেট খেলার নাম এবং উপকরণ একই না, সো এটা হবে কর্মকার। আচ্ছা, এখন আরো একটা দুইটা উদাহরণ দিই। যেমন হচ্ছে সম্প্রদান কারণ হচ্ছে, আমরা জানি, এটা আমরা পারবো মনে হয়, সত্য ত্যাগ করে যখন, হ্যাঁ, বা নিমিত্ত। সম্প্রদান হচ্ছে সত্য ত্যাগ করে দাঁত, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা আমরা পারবো। সত্য ত্যাগ, একটা হচ্ছে নিমিত্ত। এইটার একটা, এই যে নিমিত্তের একটা উদাহরণ, যেমন সুখে লাগিয়া এঘোর বাঁধিন, এটা আবার সম্প্রদান কারক। সুখের লাগিয়া, সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, সুখের জন্য, এটা আবার হয়ে গেল সম্প্রদান কারক। এটা একটু খেয়াল রাখতে হবে, এটা একটু এক্সেপশন। অপাদান, অপাদান কারক কি? কোনো কিছু অনেকগুলা শর্ত আছে, যেমন বিচ্যুত, গৃহীত, জাত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত বা ভীত হইলে এটা হচ্ছে অপাদান কারক। ঠিক আছে। আর অধিকরণ হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে। হ্যাঁ, সরি, অধিকরণ। অপাদান কারক তো বললাম, আর একটা হচ্ছে অধিকরণ। হ্যাঁ, অপাদানটা হচ্ছে বিচ্যুত, গৃহীত, চ্যুত, বিচ্যুত, গৃহীত, হ্যাঁ, আরম্ভ, কোনো কিছু হতে, হ্যাঁ, যা হতে, হ্যাঁ, যা হতে, এরকম অনেকগুলো কথা আছে। আচ্ছা, আর অধিকরণ কি? কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে। কখন, কোথায়, কিভাবে, কোন ক্ষেত্রে। আচ্ছা, দেখেন, খুব ভালো করে দেখেন। আমি যদি বলি গাছ থেকে পাতা ঝরে, পাতা ঝরে, জাস্ট দুইটা উদাহরণ দিচ্ছি, বুঝে যাবে। একটা হচ্ছে শীতকালে পাতা ঝরে, তাহলে গাছ থেকে বিচ্যুত হচ্ছে না পাতাটা, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। আর শীতকালে মানে কখন পাতা ঝরছে, সেটা হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে। আচ্ছা, ছাদ থেকে পানি পড়ে, আরো দুটো উদাহরণ দিই। ছাদ থেকে পানি পড়ে, আর ছাদ থেকে নদী দেখা যায়। দুইটাই কিন্তু ছাদ থেকে, দেখেন, ছাদ থেকে নদী দেখা যায়। আচ্ছা, তাহলে ছাদ থেকে পানি পড়ছে, তার মানে এটা হচ্ছে পড়ছে, বিচ্যুত হচ্ছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। আর ছাদ থেকে নদী দেখা যায়, কোথায় নদী দেখা যায় বা কিভাবে নদী দেখা যায়, এটা হচ্ছে অধিকরণ কারক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে এই জিনিসগুলো যদি আপনারা একটু
প্র্যাকটিস করেন এবং এখান থেকে যদি আপনারা আমি যে ক্লুগুলা বলে দিলাম এটা একটু চিন্তা ভাবনা করেন তাহলে সবগুলারই অর্থ খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যেমন ধরেন এখানে অর্থ অনর্থ ঘটায়, এখানে কর্তৃকারকে শূন্য বিভক্তি কেন হয়েছে, এখানে এই অর্থটা কর্তৃকারক কেন, সে নিজে কাজ করছে। আর অর্থে অনর্থ ঘটে, অর্থের মধ্যে অনর্থ ঘটে, তাহলে এই অর্থটা হচ্ছে কিসের মধ্যে, তাহলে এটা হচ্ছে করণ কারক। এইভাবে আপনি চিন্তা ভাবনা করলে আপনারা কিন্তু মিলাতে পারবেন। হ্যাঁ, নইলে শুধু শুধু মুখস্থ করে কিন্তু আসলে পারাটা কঠিন। হ্যাঁ, ঠিক আছে, আজকে আমরা চলে এসেছি প্রায় শেষ পর্যায়ে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এছাড়া আরো বেশ কিছু টপিক রয়েছে, যেমন বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলা সবকিছু কিন্তু তারপরে হচ্ছে বানান, বাক্য শুদ্ধিকরণ, এগুলা সবকিছু আমরা দাগিয়ে দিয়েছি। এগুলো আপনাদেরকে আমরা পিডিএফ আকারে দিয়ে দিব, যারা স্পেশালি যারা মেইল অ্যাড্রেস কমেন্ট করেছেন। তো আজকে এই পর্যন্তই। আমার কাছে মনে হয় যে বাংলা ব্যাকরণটা আমাদেরকে একটু বারবার প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং কমন জিনিসগুলো কনসেপশন ক্লিয়ার করে পড়ার চেষ্টা করতে হবে। এবং বাকি যে জিনিসগুলো আছে যেগুলো আমাদের বেশি কঠিন লাগবে, সেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা দেখে ফেলতে হবে, তাহলে আমাদের মোটামুটি একটা গ্রস প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ, তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আপনাদের পরবর্তী সাজেশন ক্লাসে আবার আপনাদের সাথে কথা হবে। ক্লাসগুলো কেমন লাগছে জানাবেন এবং অবশ্যই চেষ্টা করবেন ক্লাসগুলো রেগুলার করার, কারণ এখান থেকে আপনার একাধিক প্রশ্ন আপনারা মূল এক্সামে কমন পাবেন আশা করি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।